ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা বেসিক কনসেপ্ট আলোচনা করব। বেসিক কনসেপ্টের এই পর্বে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত ইজি ফিজিক্স বইটা সংগ্রহ করে ফেলবে, কারণ এইখানে তোমাকে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণে সহযোগিতা করবে। এই যে বেসিক কনসেপ্টগুলো দেখো, এটা কিন্তু এই বইয়ের একটা আকর্ষণীয় দিক। এখানে বেসিক বিষয়গুলো আলোচনা করা হচ্ছে যেটা তোমাকে অধ্যায় সম্পর্কে একটা শর্টে বিস্তারিত ধারণা পেতে সহযোগিতা করবে। ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা বেসিক কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব। এই বইয়ের প্রথম অধ্যায়ে যে বেসিক কনসেপ্টগুলো রয়েছে সেই বেসিক কনসেপ্টগুলো এই পর্বে তোমাদের সামনে আলোচনা করে দেখাবো। এই বেসিক কনসেপ্টগুলো কিন্তু এই বইয়ের একটা চমৎকার দিক। এই বেসিক কনসেপ্টের মাধ্যমে তুমি শর্টে বইয়ের অধ্যায় সম্পর্কে একটা ধারণা নিয়ে ফেলতে পারো। সুতরাং মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা দেখবে এবং যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি তারা খুব দ্রুত ইজি ফিজিক্স বই সংগ্রহ করে ফেলবে। অধ্যায়ের একটা ম্যাপ এখানে দেয়া আছে, যেই ম্যাপটা দিয়ে তুমি অধ্যায় সম্পর্কে একটা ধারণা পেতে পারো। যে ধরো এখানে পদার্থবিজ্ঞানের তিনটা জিনিস, একটা হচ্ছে পরিসর, একটা হচ্ছে উদ্দেশ্য, আর একটা হচ্ছে পরিমাপের বিষয়গুলা আমরা এখানে আলোচনা করব। এখন উদ্দেশ্যের মধ্যে কি আছে, মানে পদার্থবিজ্ঞান কেন প্রয়োজন বা পদার্থবিজ্ঞান কেন আবিষ্কার হয়েছে বা পদার্থবিজ্ঞান কি উদ্দেশ্যে নিয়ে কাজ করে, সেটার তিনটা পয়েন্ট এখানে। যে প্রাকৃতিক রহস্য উদ্ঘাটন, প্রকৃতির নিয়মগুলো জানা, প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ। তাহলে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে মূলত এই তিনটা। এরপর এই অধ্যায়ে পরিমাপ নামক একটা টপিকসের মধ্যে আলোচনা করব যে এককগুলা, বিভিন্ন রাশির যে একক রয়েছে সেই এককগুলা সম্পর্কে আমরা জানবো উপসর্গ সম্পর্কে, মাত্রা সম্পর্কে জানবো, প্রতীক সম্পর্কে জানবো, ভৌত রাশি সম্পর্কে জানবো, যন্ত্রপাতি সম্পর্কে জানবো এবং সংকেত সম্পর্কে জানবো। এর সাথে পরিসর, মানে পদার্থবিজ্ঞান কতটুকু জায়গা নিয়ে আলোচনা করে বা কি কি বিষয় নিয়ে আলোচনা করে। এখানের মধ্যে আবার কিন্তু দুইটা ভাগ আছে, একটা হচ্ছে চিরায়িত পদার্থবিজ্ঞান আর একটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। চিরায়িত পদার্থবিজ্ঞানের মধ্যে আছে বলবিজ্ঞান, আলোক বিজ্ঞান, শব্দবিজ্ঞান, বিদ্যুৎ ও চৌম্বক বিজ্ঞান, তাপ ও তাপগতি বিজ্ঞান। অন্যদিকে আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে রয়েছে আণবিক পদার্থবিজ্ঞান, পারমাণবিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয় পদার্থবিজ্ঞান, কণা পদার্থবিজ্ঞান, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান। তারপরে দেখো ক্রমবিকাশ, মানে পদার্থবিজ্ঞান কিভাবে ক্রমবিকাশ লাভ করেছে। এই যে সাম্প্রতিক পদার্থবিজ্ঞান, মানে যে এখনকার পদার্থবিজ্ঞান যে পরিসরে আলোচনা করা হয়েছে, এখানে হাবল সম্পর্কে, ওই যে হাবলের টেলিস্কোপ, ওই সম্পর্কে একটা আলোচনা রয়েছে। তারপর পদার্থবিজ্ঞানের উত্থান পর্ব, এই ক্ষেত্রে কার কার অবদান রয়েছে, কোপার্নিকাস, গ্যালিলিও, নিউটন, কেলভিন। পদার্থবিজ্ঞানের উত্থানের সময় এই মানুষগুলো অবদান রেখেছে। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, যেখানে ম্যারি কুরি, ম্যাক্সওয়েল, রাদারফোর্ড, সত্যেন্দ্রনাথ বসু, ম্যাক্স প্লাঙ্ক, আইনস্টাইন, এনারা অবদান রেখেছেন। এরপরে আদি পর্বে কারা কারা অবদান রেখেছেন, গ্রিক থেকে গ্রিক দার্শনিক থেলিস, পিথাগোরাস, ডেমোক্রিটাস, অ্যারিস্টটল, অ্যারিস্তারাক্স, আর্কিমিডিস, ইরাতোস্থিনিস, এই সমস্ত বিজ্ঞানী যে আদি পর্বে গ্রিক দার্শনিক। এনারা পদার্থবিজ্ঞানের শুরুর দিকটাতে অবদান রেখেছিলেন। ভারতবর্ষ থেকে আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত এবং ভাস্কর। চীন থেকে সেনকুও এবং মুসলিম সভ্যতা আল খোয়ারিজমি, আল মাসুদি, আল হাইয়াম, এনারা পদার্থবিজ্ঞানের আদি পর্বে মানে শুরুর দিকটাতে অবদান রেখেছিলেন। তারপরে দেখো পদার্থবিজ্ঞানের এই অধ্যায়তে আমাদের কি কি সূত্র সম্পর্কে জানা দরকার। এখানে দেখো VC = S/n। এখানে S বলতে বোঝানো হয় প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, n ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা, VC ভার্নিয়ার ধ্রুবক। এছাড়া এদের একক কি, এই যেটা মনে রাখবা, ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যার কিন্তু কোনো একক নেই এবং এই পাশে এদের কিন্তু মাত্রা দেওয়া আছে। তারপরে ভার্নিয়ার স্কেল দিয়ে ক্যালকুলেশনের সময় L = m + v × VC, এখানে +-e মানে এরর, যদিও তোমাদের এই এররটা নিয়ে কাজ করতে হয় না, কারণ যান্ত্রিক ত্রুটি তোমাদের ক্ষেত্রে উল্লেখ করা থাকে না। তারপরে এখানে কোনটা দ্বারা কি বোঝানো হয়েছে, L দ্বারা বস্তুর দৈর্ঘ্য, m দ্বারা প্রধান স্কেলের পাঠ, v ভার্নিয়ার সমাপতন, E যান্ত্রিক ত্রুটি এবং এদের একক কিন্তু এখানে উল্লেখ করা আছে। তারপরে আমরা যদি কোথাও লঘিষ্ঠ ধ্রুবক বা লঘিষ্ঠ গণন বা নুনাঙ্ক নির্ণয় করতে চাই, তাহলে LC = p/n। এখানে p দ্বারা পিচ, LC দ্বারা নুনাঙ্ক এবং n বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা। এই ক্ষেত্রে তাদের একক এবং মাত্রা রয়েছে। তারপরে দেখো D = L + C × LC, +- E, এখানে কোনটা দ্বারা কি বোঝানো হচ্ছে এবং এককগুলা। তারপরে A মানে ক্ষেত্রফল, πr² অথবা এটাকে আমরা এইভাবে 1/4πd²। অর্থাৎ আমরা যদি ব্যাসার্ধ দিয়ে ক্ষেত্রফল বের করতে চাই তাহলে r², আর যদি আমরা ব্যাস দিয়ে বের করতে চাই তাহলে 1/4πd²। এরপরে আয়তন নির্ণয় সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তারপরে গোলকের আয়তন নির্ণয় সূত্র 4/3πr³ অথবা ব্যাস দিয়ে হলে 1/6πd³। অর্থাৎ r মানে ব্যাসার্ধ, d মানে ব্যাস। এরপরে বেলনাকৃতির বস্তুর আয়তন πr² h
অথবা আমরা যদি আর এর পরিবর্তে ডি ব্যবহার করি তাহলে 1/4 পাই ডি স্কোয়ার এইচ। এই সূত্রগুলোর মধ্যে একটা কমন জিনিস দেখো, কোথাও ব্যাসার্ধ দিয়ে ব্যাসার্ধের সাথে সাথে কিন্তু ব্যাস দিয়েও তুমি সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করতে পারো সেটা কিন্তু এখানে বলে দেয়া আছে। আর এইখানে হচ্ছে কোনটা দ্বারা কি বোঝানো হয় সেটা বলা আছে। এরপর হচ্ছে শতকরা আপেক্ষিক ত্রুটি। শতকরা আপেক্ষিক ত্রুটি নির্ণয় সূত্র হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড হচ্ছে পরিমাপ করা মান। চূড়ান্ত ত্রুটি হচ্ছে কিভাবে বের করতে হয় আমরা যখন সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করিয়েছি সেখানে দেখিয়েছি, আর তাকে পরিমাপকৃত মান দ্বারা ডিভাইড করে যদি 100 দ্বারা গুণ করে দেওয়া হয় তাহলে আমরা এই ক্ষেত্রে হচ্ছে আপেক্ষিক ত্রুটিটা পেয়ে যাব। আচ্ছা, পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশে কোন কোন বিজ্ঞানী কোন কোন দেশের ছিলেন এবং কি কি অবদান রেখেছিলেন সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে এই একটা ছকের মধ্যে খুব সুন্দরভাবেই আলোচনা করে নিতে পারি। এখানে খেয়াল করো, থেলিসের কথা বলা আছে। থেলিস হচ্ছে 624 থেকে 586 খ্রিস্টপূর্বে হচ্ছে তার জীবনকাল ছিল, অর্থাৎ তিনি হচ্ছে জন্মগ্রহণ করছেন 624 খ্রিস্টপূর্ব 624 এবং মৃত্যুবরণ করেছেন খ্রিস্টপূর্ব 586। এখানে খ্রিস্টপূর্ব বলতে বোঝানো হচ্ছে এই যে আমরা যে এখন যে সাল গণি, যে 2020, 21, 22 এরকম, এই যে 2000 বা এটা শুরুর একের পূর্বে যেটা ছিল, যেটাকে কাউন্টডাউন করা হয় সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব। অর্থাৎ ধরো 2001 মানে এক গণনা শুরু হওয়ার, আমাদের এই যে ইংরেজি যে ক্যালেন্ডার হিসাব করি তার এক গণনা শুরু হওয়ার যদি 1 বছর আগে হতো তখন তাকে আমরা খ্রিস্টপূর্ব 1 বলি, যদি 10 বছর আগে হতো তাহলে তাকে খ্রিস্টপূর্ব 10 বলি। সেম উনি হচ্ছে যে এই গণনা শুরু হওয়ার 624 বছর পূর্বে জন্মগ্রহণ করেছেন এবং 586 বছর পূর্বে হচ্ছে মৃত্যুবরণ করেছিলেন। তিনি হচ্ছে গ্রিসের বিজ্ঞানী ছিলেন, সূর্যগ্রহণ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেন এবং লোডস্টোনের চুম্বক ধর্মের ধারণা দেন। এইটা থেকে কিন্তু এমসিকিউ হয়। এখানে হচ্ছে থেলিস এবং হচ্ছে যে তোমার এই যে তথ্যটা এটা জানা রাখবে, এখানে সালগুলো তোমার মনে রাখা প্রয়োজন নেই। এরপরে দেখো পিথাগোরাসের কথা বলা আছে। পিথাগোরাস হচ্ছে বিভিন্ন জ্যামিতিক উপপাদ্য প্রমাণ করেন। তারপর ডেমোক্রিটাসের কথা বলা আছে। ডেমোক্রিটাস হচ্ছে তার মতে পদার্থের অবিভাজ্য একক রয়েছে, তিনি এর নাম দেন হচ্ছে পরমাণু। তারপরে আর্কিমিডিস হচ্ছে লিবারের নীতি আবিষ্কার করেন। লিবারের নীতি মানে হচ্ছে যে এক পাশে চাপ দিয়ে কোনো কিছুকে উপরের দিকে উঠানো, যেমন হচ্ছে আমরা ঢেকিতে যেভাবে কাজ করি, অথবা হচ্ছে ওই যে দোলনা মানে পারগুলাতে হচ্ছে বাচ্চাদের পারগুলাতে এরকম আপস ডাউনের জন্য ঢেকির মতো থাকে না, ওই জিনিসটা হচ্ছে লিবার, যে কোনো একটা জিনিসে এক পাশ থেকে চাপ দিয়ে অনেক বড় কিছু হচ্ছে যে আমরা উঠায় ফেলতে পারি। এবং ওনার একটা বিষয় ছিল এরকম যে আমরা পৃথিবীর বাইরে থেকে যদি কোথাও থেকে দাঁড়িয়ে কোনো কিছু দিয়ে চাপ দিই তাহলে উনি পৃথিবীকেও নাড়িয়ে ফেলতে পারবেন, এরকম একটা বলেছিলেন। তারপরে ত্বরণ নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বলের সূত্র আবিষ্কার করেন এই যে আর্কিমিডিস। তারপরে ইবনে আল হাইয়াম, তিনি হচ্ছে ইরাকের বিজ্ঞানী ছিলেন, আলোক তত্ত্বে উল্লেখযোগ্য অবদান রাখেন। তারপরে রজার বেকন, ইংল্যান্ডের বিজ্ঞানী ছিলেন, পরীক্ষামূলক বিজ্ঞানী পদ্ধতির ধারণা করেন, অর্থাৎ মানে পরীক্ষা করে হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিগুলো প্রমাণ করতে হবে, এটা হচ্ছে রজার বেকন হচ্ছে প্রথম বলে থাকেন। তারপরে কেপলার হচ্ছে 3টি সূত্রের সাহায্যে কোপার্নিকাসের সৌরকেন্দ্রিক তথ্যের গাণিতিক বর্ণনা দেন। প্রচলিত বৃত্তাকার কক্ষপথের পরিবর্তে উপবৃত্তাকার কক্ষপথ কল্পনা করেন, অর্থাৎ ওই যে সূর্যের চারদিকে যে পৃথিবী ঘুরছে এটা যে বৃত্তাকার না উপবৃত্তাকার, এই কল্পনাটা করার কথা প্রথমে কেপলার বলেন এবং হচ্ছে তিনি 3টা সূত্র দিয়েছেন, যে 3টা সূত্রের সাহায্যে কোপার্নিকাসের সৌরকেন্দ্রিক তত্ত্ব, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে বাকিরা ঘুরছে, সেটাকে হচ্ছে তিনি প্রতিষ্ঠা করেন। তারপরে গ্যালিলিও গ্যালিলি, তিনি প্রথম দেখেন, ইনি হচ্ছেন ইতালির নাগরিক ছিলেন, তিনি প্রথম দেখেন যে পর্যবেক্ষণ, পরীক্ষণ এবং সুশৃঙ্খলভাবে ভৌত রাশির সংজ্ঞা প্রদান ও এদের মধ্যে সম্পর্ক নির্ধারণ বৈজ্ঞানিক কর্মের মূল ভিত্তি। পড়ন্ত বস্তুর সূত্র প্রদান করেন এবং স্মৃতিবিদ্যার ভিত্তি স্থাপন করেন। স্মরণ, গতি, ত্বরণ ও সময় ইত্যাদি সংজ্ঞা প্রদান করেন। তারপরে উইলব্রোড স্নেল, জার্মানির বিজ্ঞানী ছিলেন, আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন। যে দেখবা যে কমনলি একটা স্নেলের সূত্র বলা হয়, যে স্নেলের সূত্রটি লেখো, তো এইটা হচ্ছে যে আলোর প্রতিসরণের সূত্র ছিল। তারপরে ক্রিশ্চিয়ান হাইগেন, নেদারল্যান্ডের বিজ্ঞানী ছিলেন, দোলকীয় গতি পর্যালোচনা করেন এবং আলোর তরঙ্গ তত্ত্বের উদ্ভাবন করেন। তারপরে রবার্ট হুক, ইংল্যান্ডের পদার্থবিজ্ঞানী, পদার্থের স্থিতিস্থাপক ধর্মের অনুসন্ধান করেন। রবার্ট বয়েল, আয়ারল্যান্ডের বিজ্ঞানী, বিভিন্ন চাপে গ্যাসের ধর্ম বের করার জন্য পরীক্ষা নিরীক্ষা চালান। তারপরে ভন গুয়েরিক, জার্মানির বিজ্ঞানী ছিলেন, বায়ুর পাম্প আবিষ্কার করেন। আইজ্যাক নিউটন, ইংল্যান্ডের বিজ্ঞানী ছিলেন, বলবিদ্যা ও বলবিদ্যার বিখ্যাত 3টি সূত্র আবিষ্কার করেন। বিশ্বজনীন মহাকর্ষ সূত্র এবং গণিতের নতুন শাখা ক্যালকুলাস আবিষ্কার করেন। তারপরে জেমস ওয়াট, স্কটল্যান্ডের বিজ্ঞানী ছিলেন, বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন। তারপরে হ্যান্স ক্রিশ্চিয়ান ওয়ারস্টেড, ডেনমার্কের বিজ্ঞানী ছিলেন, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ধারণার আবিষ্কার করেন। মাইকেল ফ্যারাডে, ইংল্যান্ডের বিজ্ঞানী ছিলেন, চৌম্বক ক্রিয়া তড়িৎ প্রবাহ উৎপাদন করেন, ধারণাটি প্রমাণ করেন। তারপরে হেনরিক হার্জ, জার্মানির বিজ্ঞানী ছিলেন, বিদ্যুৎ চৌম্বকীয় বিকিরণ উৎপাদন উদ্ঘাটন করেন।
তারপরে জি মার্কনি ইতালির বিজ্ঞানী ছিলেন, বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ ব্যবহার করে অধিক দূরত্বে মোর্স কোড সংকেত পাঠানোর ব্যবস্থা করেন। তারপরে জগদীশ চন্দ্র বসু বাংলাদেশের বিজ্ঞানী ছিলেন, বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের মাধ্যমে শক্তি প্রেরণের করতে সক্ষম হন। তারপরে রনজেন ছিলেন, এক্স রে আবিষ্কার করেন। হেনরি বেকেরেল পরমাণু তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। ম্যাক্স প্লাঙ্ক বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন। আলবার্ট আইনস্টাইন আপেক্ষিক তত্ত্ব প্রদান করেন। আর্নেস্ট রাদারফোর্ড পরমাণু বিষয়ক নিউক্লিয় তত্ত্ব আবিষ্কার করেন। নিলস বোর হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা দেন। সত্যেন্দ্রনাথ বসু বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন তথ্যের সঠিক গাণিতিক ব্যাখ্যা করেন। এক শ্রেণীর মৌলিক কণাকে তার নাম অনুসারে বোজন বলা হয়। এরপরে প্রফেসর আব্দুল সালাম পাকিস্তানের বিজ্ঞানী ছিলেন, একীভূত ক্ষেত্র তত্ত্বের বেলায় মৌলিক বলগুলোকে একত্রীকরণের ক্ষেত্রে তড়িৎ দুর্বল বল আবিষ্কার করেন। এছাড়া হচ্ছে শেলডন গ্লাসো এবং স্টিভেন ওয়াইনবার্গের নাম আমরা স্মরণ করতে পারি, যেগুলো আমাদের বইয়ে বিজ্ঞানীদের হচ্ছে বিভিন্ন যে অবদানের যে টপিকসটা আছে সেখানে এই বিজ্ঞানীদের কথা বলা হয়েছে এবং আমরা পাশে সুন্দর করে তিনি স্পেসিফিক কি অবদান রেখেছেন সেটা আমরা তুলে ধরেছি, যেটা আসলে তোমাকে খুব শর্টে পুরো বিষয়টা সম্পর্কে ধারণা দিয়ে দিচ্ছে। এরপরে দেখো মৌলিক রাশি, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। এই 7টা হচ্ছে মৌলিক রাশি। এই 7টা সংকেতকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি এবং এই 7টার একক কি, একককে সংক্ষেপে কি লেখা হয় এবং এদের মাত্রাগুলা কি, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রায় সময় একটা করে এমসিকিউ থাকে, সুতরাং এটা অবশ্যই খুব মনোযোগ দিয়ে তোমরা মুখস্থ করে ফেলবা। তারপরে হচ্ছে লব্ধ রাশি। উপরের 7টি মৌলিক রাশি ছাড়া বাকি সকল ধরনের রাশি হচ্ছে লব্ধ রাশি। যে রাশি এক বা একাধিক রাশির উপর নির্ভরশীল তাদেরকে লব্ধ রাশি বলে। যেমন হচ্ছে দেখো বেগ, বেগ হচ্ছে স্মরণ এবং সময়ের সমন্বয়ে গঠিত, মানে স্মরণ এবং সময় মিলে হচ্ছে বেগ গঠিত, সুতরাং বেগ একটা লব্ধ রাশি। মাত্রা, মৌলিক রাশির সূচককে মাত্রা বলে, অর্থাৎ মৌলিক রাশির সূচক কি কি আছে, মানে কোনটার পাওয়ার কত আছে সেইটাকে আমরা মাত্রা বলে থাকি। এরপরে হচ্ছে কয়েকটা মৌলিক রাশি ও যৌগিক রাশির কথা বলা হয়েছে এখানে এবং তাদের মাত্রার কথা উল্লেখ আছে। যেমন হচ্ছে সময়, সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। তারপরে ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম। তারপরে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সরণের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম। ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কয়ার। তারপরে বেগের মাত্রা হচ্ছে LT ইনভার্স 1। এরপর দেখো কিছু যন্ত্র সম্পর্কে তোমাদের এই অধ্যায়ে আলোচনা করা ছিল, তার মধ্যে একটা হচ্ছে স্লাইড ক্যালিপাস। ভার্নিয়ার ক্যালিপাস বা স্লাইড ক্যালিপাসের সাহায্যে যে কোনো বস্তুর ক্ষুদ্রতম দৈর্ঘ্য পরিমাপ করা যায়। একটা স্লাইড ক্যালিপাসের কি কি অংশ আছে, এই যে ভার্নিয়ার স্কেল আছে, প্রধান স্কেল আছে, তারপরে এখানে আঙুল ঘোরানোর একটা স্ক্রু আছে, তারপরে আটক স্ক্রু আছে, যেই স্ক্রু দিয়ে হচ্ছে আমরা এটাকে ফিক্সড করে ফেলতে পারি, তারপরে গভীরতা পরিমাপের রড, তারপরে এই দিকে হচ্ছে বাহিরের চোয়াল, বাহিরের চোয়াল দিয়ে কোনো কিছুর ভেতরের জিনিস পরিমাপ করা যায়। ধরো হচ্ছে তুমি তো এইভাবে চোয়াল দিয়ে একটা কাপ কতটুকু ব্যাসের বা হচ্ছে একটা যে বোতলের কর্ক বা ক্যাপ কতটুকু ব্যাসে সেটা পরিমাপ করতে পারো, কিন্তু বোতলের ভেতরের দিকের পরিমাপটা কত সেটা ব্যবহার করার জন্য এই উপরের চোয়ালটা ব্যবহার করা যায়। এটা হচ্ছে ভেতরের চোয়াল। আর এটা দিয়ে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, কোনো বস্তু ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের পার্ট হচ্ছে 10 সেন্টিমিটার, ভার্নিয়ার সমাপতন হচ্ছে 3, আর ভার্নিয়ার ধ্রুবক আমার কাছে বলা আছে দৈর্ঘ্য কত। আমরা সূত্র দেখে এসেছিলাম L = M + V × VC। M এর মান 10 সেন্টিমিটার, V হচ্ছে 3 সেন্টিমিটার, VC হচ্ছে 0.01। ক্যালকুলেশন করলাম, আমরা এখান থেকে দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। তারপরে দেখো এখানে স্ক্রু গজের কথা বলা আছে। স্ক্রু গজের ক্ষেত্রে কি কি আছে, স্পিন্ডল, অ্যানভিল, তারপরে এখানে হচ্ছে ইউ আকৃতির ফ্রেম, তারপরে এটা হচ্ছে প্রধান স্কেল, এটা হচ্ছে বৃত্তাকার স্কেল, এটা হচ্ছে থিম্বল, এটা হচ্ছে টুপি বা হচ্ছে এটাকে স্ক্রু বলা যায়, তারপর হচ্ছে স্লিভ, এরকম। তো এই স্ক্রু গজ দিয়ে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি, স্ক্রু গজের সাহায্যে কোনো বস্তুর রৈখিক স্কেল পার্ট পাওয়া গেল 10 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের পার্ট 20 এবং হচ্ছে লঘিষ্ঠ গণন হচ্ছে 0.01 মিলিমিটার। আমরা সূত্র দেখেছিলাম D = L + C × LC। এখানে L এর মান হচ্ছে 10, C এর মান 20, LC এর মান হচ্ছে 0.01 সমান হচ্ছে 10.20 মিলিমিটার। স্ক্রু গজের সাহায্যে এইভাবে ক্যালকুলেশন করতে পারি। এরপরে দেখো এককের হচ্ছে যে উপসর্গ ও গুণিতকগুলা, এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে মুখস্থ রাখতে হয়। এখান থেকে প্রায় সময় হচ্ছে একটা প্রশ্ন আসেই। তো এখানে দেখো প্রথমে হচ্ছে এক্সা, এক্সা হচ্ছে 10⁸, যেটাকে এইভাবে লেখা যায়, এই যে 1 পরে হচ্ছে 18টা শূন্য, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, ই দ্বারা। 1 এক্সা মিটার সমান হচ্ছে 10⁸ মিটার। তারপর হচ্ছে পেটা 10⁻15, তারপরে হচ্ছে তোমার টেরা 10⁻12, গিগা 10⁻9, মেগা 10⁻6, কিলো 10⁻3, হেক্টর 10 স্কয়ার, ডেকা 10, ডিসি 10⁻1, সেন্টি 10⁻2, মিলি 10⁻3, মাইক্রো 10⁻6, ন্যানো 10⁻9, পিকো 10⁻12, ফেমটো 10⁻15 এবং এটো হচ্ছে 10⁻18।
এই যে এদেরকে হচ্ছে আমরা যদি পুরোটা লিখি মানে সংকেত আকারে সায়েন্টিফিক ওয়েতে না লিখে পুরোটা লিখি তাহলে এইভাবে লিখতে হয়। এদেরকে কি কি দ্বারা প্রকাশ করা হয় কোনটাকে এইটা এখানে লেখা আছে। এবং এই যে দেখো 1 ন্যানোসেকেন্ড সমান হচ্ছে কত সেকেন্ড, 1 পিকো ফ্যারাডে সমান হচ্ছে কত ফ্যারাডে, 1 ফেমটোমিটার সমান হচ্ছে কত ফেমটোমিটার, এই জিনিসগুলো হচ্ছে এখানে উল্লেখ করা আছে। এই ছকটা তোমার খুব ভালো করে মুখস্থ করতে হবে, কারণ এখান থেকে তুমি প্রতি বছর পরীক্ষায় একটা করে এমসিকিউ ন্যূনতম তুমি পাবা। এবং সেই সাথে এরকমও সম্পর্ক থাকে 1 গিগাবাইট সমান হচ্ছে কত কিলোবাইট। তো এগুলো ক্যালকুলেশন করা অনেক ইজি। যেমন হচ্ছে 1 গিগাবাইট ডিভাইডেড হচ্ছে তোমার আমি বললাম 1 কিলোবাইট, এই যে 1k। তো এখন 1 গিগা সমান কত? 1 গিগা সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 9, আর হচ্ছে 1 কিলো সমান হচ্ছে কত? 10 টু দি পাওয়ার 3। তো এখানে কাটাকাটি করলে কত আসবে? 10 টু দি পাওয়ার 6। তাহলে 1 গিগাবাইট সমান হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে 10 টু দি পাওয়ার 6 কিলো। এইভাবে কিন্তু হচ্ছে তুমি সম্পর্কগুলো হচ্ছে করতে পারো। তো এইখান থেকে হচ্ছে কিন্তু পরীক্ষায় প্রায় সময় হচ্ছে যে প্রশ্ন এসে থাকে, সুতরাং এই ছকটা তুমি ভালো করে মুখস্থ করে নিবা। তাহলে দেখো এই যে অধ্যায়ের এই যে বেসিকটা, এই বেসিক আলোচনার মধ্যে আমরা কিন্তু পুরো অধ্যায় সম্পর্কে কিন্তু চমৎকার একটা ধারণা পেয়ে গেছি। এখান থেকে তুমি এইটুকু যদি পড়ো তাহলে দেখবা যে এমসিকিউতে তোমার মিস হচ্ছে না, অধ্যায়ের বিভিন্ন ইনফরমেশনগুলো কিন্তু তুমি ইজিলি পেয়ে যাচ্ছ। সুতরাং তুমি যদি বইটা মনোযোগ দিয়ে পড়ো প্লাস হচ্ছে ভিডিওর অংশটা খুব ভালো করে দেখো, তাহলে তোমার প্রস্তুতি অবশ্যই খুব ভালো হতে বাধ্য। সুতরাং যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত ইজি ফিজিক্স বই সংগ্রহ করে ফেলবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তীতে দেখা হবে অন্য অধ্যায়ের বেসিক কনসেপ্ট আলোচনায়। এই পর্বে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।